নমস্কার। ভারতে এখন এই লিভ ইন সম্পর্ক নিয়ে বেশ কথা হচ্ছে, তাই না? চারিদিকে আলোচনা, বিতর্ক। হ্যাঁ, একদমই। বিষয়টা বেশ চর্চায় আছে। তো আজকের এই গভীর আলোচনায় আমরা এই লিভ ইন সম্পর্কের নানা দিক একটু খুঁটিয়ে দেখব। মানে আইনি বৈধতা থেকে শুরু করে সমাজ কি ভাবছে। বিশেষ করে তরুণ প্রজন্ম কি ভাবছে সেটাও গুরুত্বপূর্ণ। ঠিক। আর এর সাথে জড়িয়ে থাকা বাস্তব সমস্যা, প্রতিশ্রুতির ধারণা, বিয়ের ধারণা, এই সব কিছুই আমাদের আলোচনার ভিত্তি হবে কিছু আইনি নথি, আদালতের রায়, ব্যাঙ্গালোরের কিছু তরুণের মতামত, কিছু রিপোর্ট। হ্যাঁ, আর এলিজাবেথ গিলবার্টের লেখার কিছু ভাবনাও আমরা দেখব। লক্ষ্যটা হলো ভারতের সম্পর্কের এই যে বদলাচ্ছে ছবিটা, সেটাকে ভালো করে বোঝা। কারণ একদিকে যেমন কিছু আইনি স্বীকৃতি আসছে, আবার অন্যদিকে সামাজিক চাপ, বাস্তব সমস্যাগুলোও তো রয়েই গেছে। একদম। তাহলে শুরু করা যাক আইনি দিকটা দিয়ে। ভারতে লিভ ইন সম্পর্ক কি আদৌ বৈধ? মানে আইন কি বলছে? দেখুন, সরাসরি লিভ ইন আইন বলে কিছু কিন্তু নেই, তবে এটা অবৈধও নয়। আচ্ছা। সংবিধানের ২১ নম্বর ধারা তো আছে, যা জীবন আর ব্যক্তিগত স্বাধীনতার অধিকার দেয়। আর ধরুন খুশবু মামলা, হ্যাঁ, মনে পড়ছে। সেখানে সুপ্রিম কোর্ট বেশ স্পষ্ট করেই বলেছে, দুজন প্রাপ্তবয়স্ক যদি সরসম্মত হন তাহলে তারা একসাথে থাকতেই পারেন। এটা কোনো অপরাধ নয়। তার মানে একেবারে বেআইনি নয়। না, শুধু তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরুন বদ্রীপ্রসাদ বা এসপিএস বালাসুব্রহ্মণ্যম মামলা, সেখানে কোর্ট দীর্ঘদিনের সহবাসকে প্রায় বিয়ের মতনই গুরুত্ব দিয়েছে। মানে একটা অনুমান তৈরি হয় যে সম্পর্কটা বিয়ের মতো। ইন্টারেস্টিং। তাহলে কি কিছু অধিকারও জন্মায়? যেমন ধরুন গার্হস্থ্য হিংসা ঘটলে? হ্যাঁ, এটা একটা খুব জরুরি বিষয়। গার্হস্থ্য হিংসা আইন ২০০৫, ওই আইনে ২ F ধারায় বলা আছে ডোমেস্টিক রিলেশনশিপের কথা। সেখানে কিন্তু শুধু বিবাহিত সম্পর্ক নয়, বিবাহের প্রকৃতির ন্যায় সম্পর্ক বা রিলেশনশিপ ইন দ্য নেচার অফ ম্যারেজকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মানে লিভ ইন সম্পর্কে থাকা মহিলারাও এই আইনের সুরক্ষা পেতে পারেন। এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা দিক। আর ভরণ পোষণ, সেটার কি ব্যবস্থা? ভরণ পোষণের ক্ষেত্রে সিআরপিসির ১২৫ ধারা আছে, তবে এখানে বিষয়টা একটু জটিল। কিছু ক্ষেত্রে আদালত লিভ ইন সঙ্গীকে ভরণ পোষণ দেওয়ার নির্দেশ দিয়েছে, কিন্তু সব সময় নয়। অনেক সময় সম্পর্কের স্থায়িত্ব, প্রকৃতি এগুলো দেখা হয়। অভিজিৎ বিকাশের আউতি মামলায় যেমন কোর্ট ইঙ্গিত দিয়েছিল, প্রথাগত বিয়ের প্রমাণটাই শেষ কথা নয়। আচ্ছা, কিন্তু সবচেয়ে জটিল প্রশ্নটা বোধহয় আসে যখন সন্তান জন্মায় এই সম্পর্ক থেকে। হ্যাঁ, সন্তানের অধিকার একটা বড় প্রশ্ন। তবে এখানেও সুপ্রিম কোর্টের কিছু গুরুত্বপূর্ণ রায় আছে, যেমন ধরুন এসপিএস বালাসুব্রহ্মণ্যম বা ভারত মাতা মামলা। কি বলা হয়েছে সেগুলোতে? সেখানে কোর্ট বলেছে যে যদি লিভ ইন সম্পর্কটা দীর্ঘদিনের ও স্থিতিশীল হয়, তাহলে সেই সম্পর্ক থেকে জন্মানো সন্তান বৈধ। বৈধ তার মানে তারা ইললেজিটিমেট নয়, এবং তাদের পিতামাতার সম্পত্তিতে উত্তরাধিকারের অধিকারও থাকবে। ও আচ্ছা। কিন্তু এই দীর্ঘ ও স্থিতিশীল, এটার কি কোনো নির্দিষ্ট সংজ্ঞা আছে? কতদিন একসাথে থাকলে এটা প্রযোজ্য হবে? এখানেই আসল সমস্যাটা। এর কোনো সুস্পষ্ট আইনি সংজ্ঞা বা মাপকাঠি নেই। এই অস্পষ্টতার জন্যই কিন্তু বিভিন্ন হাইকোর্টের রায়ে অনেক সময় ভিন্ন ভিন্ন মত দেখা যায়। যেমন গুলজা কুমারী বনাম পুষ্পাদেবীর মামলায় যা হয়েছে। হ্যাঁ, মানে একটা বিতর্ক তৈরি হয়েছে। ঠিক। রোহিত কুমার মামলায় তো আদালত একরকম সরকারকে একটা নির্দিষ্ট নীতি বা আইন আনার কথাই বিবেচনা করতে বলেছে। বুঝলাম। তাহলে আইনি দিকটা এখনো বেশ খানিকটা ধূসর, অনেক প্রশ্ন রয়ে গেছে। এবার যদি একটু সামাজিক দিকটায় আসি, একদিকে তো বেঙ্গালুরের তরুণরা বলছেন বিয়ের আগে সামঞ্জস্য বোঝার এটা ভালো উপায়। হ্যাঁ, অন্যদিকে সমাজ আমাদের চারপাশের লোকজনও এখনও এটাকে ঠিক স্বাভাবিকভাবে নিতে পারে না। এখানেই ওই ঐতিহ্য আর আধুনিকতার একটা টানাপোড়েন। ঠিক। ঐতিহ্যগতভাবে বিয়েকে একটা সংস্কার, একটা পারিবারিক ব্যাপার হিসেবে দেখা হয়। হ্যাঁ, একটা পবিত্র বন্ধন। আর নতুন প্রজন্ম জোর দিচ্ছে ব্যক্তি স্বাধীনতা, কম্প্যাটিবিলিটি, বিয়ের আগে ভালো করে চিনে নেওয়ার ওপর। কিন্তু বাস্তবে সমস্যা তো কম নয়। বাড়ি ভাড়া পাওয়া নিয়ে ঝামেলা, অনেক সোসাইটি বা হোটেলে নানা প্রশ্ন, এমনকি বাবা মায়ের অসম্মতি, এগুলো তো খুব বাস্তব সমস্যা।
দ্য সোয়াডেলের রিপোর্টে ওই বিষয়গুলো উঠে এসেছে। ব্যাঙ্গালোরের ওই সাক্ষাৎকারেও তো কেউ কেউ বলছিলেন এটা নাকি পশ্চিমী হাওয়া। হ্যাঁ, এই কথাটা প্রায়ই শোনা যায়। আবার তরুণরা বলছে এটা পশ্চিমী বা পূর্বী ব্যাপার নয়, এটা নিজেদের চেনা সম্পর্কটাকে পরোক্ষ করে নেওয়ার একটা ধাপ। জেনারেশন গ্যাপটা এখানে খুব স্পষ্ট। অবশ্যই তরুণ প্রজন্ম এটাকে অনেক সময় দেখছে একটা প্রাকবিবাহ প্রস্তুতি হিসেবে, বা ধরুন কেরিয়ারে ফোকাস করার পাশাপাশি একাকিত্ব দূর করার উপায় হিসেবে। এর কিছু সুবিধাও তো আছে নিশ্চয়ই। হ্যাঁ, যেমন ধরুন মানসিক বোঝাপড়াটা হয়তো বাড়ে। যদি মনে হয় সম্পর্কটা ঠিকঠাক চলছে না, তাহলে আইনত বেরিয়ে আসাটা ডিভোর্সের চেয়ে তুলনামূলকভাবে সহজ। কিন্তু অসুবিধাও তো আছে। অবশ্যই, সবচেয়ে বড় যেটা বলা হয় সেটা হলো দায়বদ্ধতার অভাব, মানে কোনো কমিটমেন্ট নেই এরকম একটা ধারণা। সামাজিক চাপ তো আছেই। আর অনেক ক্ষেত্রে শোনা যায় বাড়ির কাজের চাপটা নাকি মহিলাদের উপরই বেশি এসে পড়ে। হ্যাঁ, এরকম অভিযোগও ওঠে। আর যদি সম্পর্কটা ভেঙে যায়, বিশেষ করে যদি সন্তান থাকে, তাদের ওপর কি প্রভাব পড়বে সেটাও একটা চিন্তার বিষয়। কারণ কোনো দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি তো সবসময় থাকে না। এই প্রতিশ্রুতির বিষয়টা এলিজাবেথ গিলবার্টের লেখাতেও খুব ইন্টারেস্টিংভাবে এসেছে, তাই না? উনি যেন বিয়ের ওই প্রতিষ্ঠান বা সামাজিক কাঠামোটার চেয়েও সঙ্গীর প্রতি ব্যক্তিগত যে প্রতিশ্রুতি, যে কমিটমেন্ট, সেটাকেই অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। হ্যাঁ, উনি বলছেন বিয়ে মানে শুধু রোম্যান্স নয়, এর জন্য ধৈর্য, সহনশীলতা, বোঝাপড়া লাগে। একদম। গিলবার্টের ভাবনাটা হলো সময়ের সাথে সাথে বিয়ের ধারণাও বদলায়। মানুষ নিজের মতো করে এর মানে খোঁজে। উনি নিজের জীবন বা তার মা দিদিমার জীবনের উদাহরণ দিয়ে দেখিয়েছেন ওই ব্যক্তিগত ইচ্ছা আর সামাজিক প্রত্যাশার মধ্যে একটা টানাপোড়েন সবসময় ছিল। আর উনি জোর দিচ্ছেন যে বিয়ে মানেই নিজেকে বা নিজের স্বপ্নকে হারিয়ে ফেলা নয়। ঠিক, বরং সম্পর্কের মধ্যে থেকেও নিজের সত্তাটাকে বাঁচিয়ে রাখা জরুরি। তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, একদিকে লিভ ইন সম্পর্কের আইনি স্বীকৃতি বা অধিকার এগুলো ধীরে ধীরে বাড়ছে, হ্যাঁ, কিছু আইনি সুরক্ষা তৈরি হচ্ছে। কিন্তু অন্যদিকে সামাজিক বাধা, বাস্তব জীবনের নানা সমস্যা আর ওই আইনি অস্পষ্টতাগুলোও রয়ে গেছে। মানে ছবিটা বেশ জটিল। খুবই জটিল এবং বহুমুখী। একদিকে যেমন স্বাধীনতা আর ব্যক্তিগত পছন্দের প্রশ্ন, অন্যদিকে দায়িত্ব, সুরক্ষা আর সামাজিক মান্যতার প্রশ্ন জড়িয়ে আছে। তাহলে এই পুরো আলোচনাটা শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়, তাই না? আজকের এই দ্রুত বদলাতে থাকা সময়ে দাঁড়িয়ে বিয়ের প্রাসঙ্গিকতা ঠিক কোথায়? অথবা যেভাবে তরুণ প্রজন্ম এই ধরনের সম্পর্কে জড়াচ্ছে, তাদের সুরক্ষা বা অধিকারের জন্য কি আরও স্পষ্ট কোনো আইনি পরিকাঠামো বা নির্দেশিকার প্রয়োজন, যেমনটা একটা হাইকোর্ট সম্প্রতি তাদের পর্যবেক্ষণে বলেছে। ঠিক, এই প্রশ্নগুলো হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবার জন্য রেখে যাওয়া যেতে পারে। নিশ্চয়ই। সাবস্ক্রাইব কর, ভুলিস না ভাই। তুই না থাকলে কারে আর শোনাই। কমেন্টে দে তোর মনের বাক্য, অন্তরের গল্প পাবে আরও চাক্ষা। আগামী গল্পে আবার দেখা হবে। অন্তর্বাণী চলবে যতদিন কথা রবে।